डियर स्टूडेंट्स अस्सलाम वालेकुम। आज का मैं ढाका विश्वविद्यालय भर्ती परीक्षा जैव रसायन चैप्टारेर क्वेश्चन बैंक शर्टकाट एनालाइसिसेर তৃতীয় পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর আগে আমরা আরো দুইটা পর্ব আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম। আপনারা যারা ওই দুইটা পর্ব দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই দুইটা পর্বেরও লিংক দিয়ে দিব। আপনারা অবশ্যই ওই দুইটা পর্ব দেখে নেবেন। মোটামুটি একটা জিনিস বলা যায়, আপনারা যদি এই তিনটা পর্ব একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে দেখেন বা বাইরের কথাগুলো শুনে এই তিনটা পর্ব কমপ্লিট করতে পারেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা জৈব রসায়ন চ্যাপ্টারের কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোয়েশ্চেন কাঠামো সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে, যেটা আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি। ফার্স্ট, জুইটার আইন সম্পর্কিত দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করব, যে দুইটা কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, জুইটার আইন সম্পর্কিত কোয়েশ্চেনটা বলছে আমাকে দেখেন, নিম্নের কোনটি জুইটার আয়ন তৈরি করে? এই কোয়েশ্চেনটা ভাই ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন দেখেন জুইটার আইন সম্পর্কিত, দেখেন একটু খেয়াল করেন কোয়েশ্চেনগুলো, কনসেন্ট্রেশন দিতে হবে ভাইয়া। আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে অবস্থান করে? এটাও জুইটার আইন সম্পর্কিত একটা কোয়েশ্চেনটা আবার দেখেন, আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে অবস্থান করে? এই যে জুইটার আইন সম্পর্কিত এই দুইটা কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি। অ্যাকচুয়ালি শুধু ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক না, আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে যেটা দেখবেন সেটা হচ্ছে জুইটার আইন সম্পর্কিত বিভিন্ন কোয়েশ্চেন দেখা যায়, বাট জুইটার আইন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া না থাকার কারণে আমরা জুইটার আইন সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো আমরা মিস্টেক করি। আসেন জুইটার আইন সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য ভাই আপনাকে কি শর্টকাট অ্যানালাইসিস আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন জুইটার আইন জিনিসটা কি? জুইটার আইন হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। জুইটার আইন জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিডের একটা কি বৈশিষ্ট্য, অর্থাৎ জুইটার আইন প্রদর্শন করবে অনলি অ্যামাইনো অ্যাসিড সমূহ। এই জন্য বলা হচ্ছে কি জুইটার আইন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা কি বৈশিষ্ট্য। এখন দেখেন সেকেন্ড যে নাম্বার পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, জুইটার আয়নে ধনাত্মক NH3+ এবং ঋণাত্মক C++ মূলক অবস্থান করে। তার মানে জুইটার আইন জিনিসটা আমরা এইভাবেও পড়েছি, আপনারা যেটা জানেন সেটা হচ্ছে কোন একটা মূলকে, কোন একটা কম্পাউন্ডে যদি জুইটার আইন জিনিসটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা চার্জ একই সাথে অবস্থান করে। কিন্তু এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ এগুলো কোত্থেকে আসতেছে এটা আমরা জানি না, এই জিনিসগুলো আমাদের মিস্টেক। সেজন্য আমি স্পেসিফিক্যালি আপনাকে বলেছিলাম জুইটার আয়নে ধনাত্মক NH3+ এবং ঋণাত্মক C++ মূলক অবস্থান করে। এই যে NH3+ এটা আসবে হচ্ছে এমিন মূলক থেকে, NH2 থেকে, একটু কাইন্ডলি ভালো করে খেয়াল করবেন। আর এই যে C++ মূলক যেটা, সেটা আসবে হচ্ছে অ্যাসিড মূলক থেকে। তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, একটু নোট করেন। এই যে আমি আপনাকে বললাম জুইটার আয়নে ধনাত্মক NH3+ এবং ঋণাত্মক C++ মূলক অবস্থান করে, তো মনে রাখবেন ধনাত্মক প্রান্তটা আসবে হচ্ছে NH2 এমিন মূলক থেকে এবং ঋণাত্মক প্রান্তটা আসবে হচ্ছে কার্বক্সিল মূলক থেকে। ওকে, দেন 3 নাম্বার পয়েন্টটা দেখেন, এগুলো আমি আপনাকে আবার এক্সাম্পল দিয়ে বোঝাবো, আপনাকে জাস্ট পয়েন্টগুলো আগে একটু রিমেম্বার করিয়ে দিচ্ছি। দেখেন, এবং একটা কার্বন, এই জুইটার আয়নে একটা কার্বন কাইরাল কার্বন রূপে অবস্থান করে, সে পয়েন্টকে আইসো ইলেকট্রিক পয়েন্ট বলে। কি পয়েন্ট বলে ভাইয়া? আইসো ইলেকট্রিক পয়েন্ট। কাকে? এই যে জুইটার আয়নে একটা কার্বন কি রূপে অবস্থান করে? কাইরাল কার্বন রূপে অবস্থান করে। এখন কাইরাল কার্বন কি জিনিস সেটা তো আমরা অনেকবার বলেছি, আপনাকে অনেকবার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে বলেছি এবং হয়তো আপনি নিজেও জানেন। কাইরাল কার্বন হচ্ছে কার্বনের যে 4টা যোজনী আছে, অর্থাৎ 4টা হাত আছে, এই 4টা হাতে যদি ভিন্ন ভিন্ন ডিফারেন্ট মূলক যদি অবস্থান করে, তখন সেই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলি। তার মানে আমি 3টা পয়েন্ট এখানে আপনাকে একটু রিমেম্বার করে দিলাম। জুইটার আয়ন মূলত হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অর্থাৎ জুইটার আয়ন আপনি দেখতে পাবেন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। তো অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি জানেন? অ্যামাইনো অ্যাসিড জিনিসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্তে এমিন মূলক থাকে। এই যে অ্যামাইনো অ্যাসিড নামটা খেয়াল করেন, অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্তে এমিন মূলক NH2 থাকে, আর একটা হচ্ছে অ্যাসিড মূলক, এই যে C++ মূলক থাকে। খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামাইনো অ্যাসিডে এক প্রান্তে থাকে একটা এমিন মূলক, অ্যাসিড আর এক প্রান্তে থাকে একটা C++ মূলক। এই যে এমিন মূলক থেকে আয়নটা তৈরি হয় হচ্ছে NH3+ আয়ন, আর এই যে C++ এই মূলক থেকে তৈরি হয় হচ্ছে নেগেটিভ C++ মূলক। এই যখন একটা আয়নে বা একটা অ্যামাইনো অ্যাসিডের এই যখন ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, তখন এই আয়নটাকে আমরা কি বলতেছি ভাই? জুইটার
জুটার আয়ন। আশা করি আপনি আমার জিনিসটা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাচ্ছি। যেমন আমি এখানে একটা কম্পাউন্ড নিয়েছি, এটা হচ্ছে একটা আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা কি অ্যাসিড ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। আমি আপনাকে প্রথমেই বলেছি অ্যামাইনো অ্যাসিড, নামটা দেখেন অ্যামাইনো অ্যাসিড, এক প্রান্তে থাকবে একটা এমিন মূলক। এই যে দেখেন এই আলফা অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্তে আছে একটা এমিন মূলক আর একটা প্রান্তে থাকবে হচ্ছে অ্যাসিড মূলক। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে একটা এমিন মূলক থাকবে আর একটা অ্যাসিড মূলক থাকবে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিডটা জলীয় দ্রবণে কি হয়, এরকম একটা অ্যামাইনো অ্যাসিড জলীয় দ্রবণে এই যে অ্যাসিড মূলকটা আছে সি ডাবল বন্ড OH, এই যে কার্বক্সিল যে মূলকটা আছে এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। এই যে রিমুভকৃত এই হাইড্রোজেনটা আবার এই অ্যামোনিয়াম মূলকটা গ্রহণ করবে। এই হাইড্রোজেনটা এখান থেকে মাইনাস হবে, অ্যাসিড মূলক থেকে বের হয়ে যাবে, চলে যাবে। যেটা চলে যাবে সেটা আবার এই যে পাশের যে অ্যামিনো মূলকটা আছে সেটা অবস্থান করবে। তা আলটিমেটলি কি হয় জিনিসটা দেখেন, আর বন্ড CH, এই যে NH, এটা হয়ে যাবে একটা হাইড্রোজেন, যেটা এই যে অ্যাসিড মূলক হাইড্রোজেন রিমুভ করছে এটা এই যে অ্যামিন মূলকটা গ্রহণ করে NH3+ হবে। আর এই যে অ্যাসিড মূলকটা কি হচ্ছে আপনার আলটিমেটলি একটা হাইড্রোজেন রিমুভ করে এটা নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। এই যে জলীয় দ্রবণে এই যে অ্যামাইনো অ্যাসিড সমূহের এই যে এক প্রান্তে ধনাত্মক আরেক প্রান্তে ঋণাত্মক চার্জ বিরাজ করে, এই জিনিসটাকে আমরা বলতেছি ভাই জুটার আয়ন। এই জিনিসটাকে কি বলতেছি? জুটার আয়ন। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে বলেছিলাম জুটার আয়নে NH3+ এবং সি ডাবল বন্ড O- মূলক থাকে, এবং আপনাকে বলেছিলাম এই যে দেখেন এমিন মূলক থেকে আসা হচ্ছে NH3+ এবং এই যে কার্বক্সিল মূলক থেকে আসা হচ্ছে সি ডাবল বন্ড O- মূলক। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আসেন পাশাপাশি আপনাকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, আরেকটা জিনিস এখানে একটু রিমেম্বার করে দিতে চাচ্ছি, সেটা দেখেন এই যে একটা কার্বন, এই যে কার্বন, এই যে আমি আপনাকে বলেছিলাম আগের এই যে রিলেটেড ইনফরমেশনে দেখেন, এবং একটা কার্বন কাইরাল কার্বন রূপে অবস্থান করে এবং সে পয়েন্টটাকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। এই যে দেখেন আমরা যে জুটার আয়নটা ক্রিয়েট করলাম সেখানে দেখেন আমি যদি একটু সাজিয়ে লিখি জিনিসটা হচ্ছে এরকম, আর বন্ড CH, এটা হচ্ছে ভাইয়া NH3+ একসাথে লিখলে আর কি, তাহলে বুঝতে পারবেন আপনি এটা হচ্ছে সি ডাবল বন্ড O-। এই যে দেখেন এই কার্বনের এই যে জুটার আয়নটা ক্রিয়েট হলো এখানে, এই কার্বনের চারপাশে যে মূলকগুলো আছে এগুলো দেখেন সবগুলো ডিফারেন্ট, ভিন্ন ধর্মী মূলক। তাহলে এরকম আমি বললাম যে আপনাকে পয়েন্টে, একটা কার্বন যদি কাইরাল কার্বন, জুটার আয়নে যদি একটা কার্বন কাইরাল কার্বন রূপে অবস্থান করে তাহলে কার্বনের এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া আইসো ইলেকট্রিক পয়েন্ট। কি বলবো ভাইয়া? আইসো ইলেকট্রিক পয়েন্ট। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এটাকে কি বলবো আমরা? আইসো ইলেকট্রিক পয়েন্ট। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করতে গিয়ে, যেমন আমি দেখলাম যে জাহাঙ্গীরনগর, CU এবং RU এবং JNU এগুলোর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভাইয়া আইসো ইলেকট্রিক পিএস। কি দেখেন তো ভাইয়া? আইসো ইলেকট্রিক পিএস। এই জিনিসটা কি, এটার ডেফিনেশনটা অনেকবার এসেছিল। আইসো ইলেকট্রিক পিএস কি সেটা দেখেন, একটা নির্দিষ্ট পিএইচ এর মান পর্যন্ত জুটার আয়ন কোনরূপ চার্জ বহন করে না এবং বৈদ্যুতিক প্রবাহে নিষ্ক্রিয় থাকে, একে আইসো ইলেকট্রিক পিএইচ বলা হচ্ছে। দেখেন একটা নির্দিষ্ট পিএইচ এর মান পর্যন্ত এই জুটার আয়নটা কিন্তু কোনরূপ চার্জ বহন করবে না, অর্থাৎ নিরপেক্ষ থাকে, তখন বলা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ কি থাকে? নিষ্ক্রিয় থাকে। এই পয়েন্টটাকে, এই পিএইচ এর মানটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। এবং এখানে আমি 5টা অ্যামাইনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পিএইচ এর এখানে एग्जांपल দিলাম, যেমন লাইসিন হচ্ছে 9.7, অ্যালানিন হচ্ছে 6.1। এবার কোয়েশ্চেনগুলো আসে প্যাটার্ন কিরকম জানেন? লাইসিনের আইসো ইলেকট্রিক পিএইচ এর মান কত? কোয়েশ্চেনটা এভাবে আসে, আশা করি বুঝতে পেরেছেন। লাইসিনের আইসো ইলেকট্রিক পিএইচ এর মান কত, অথবা গ্লাইসিনের আইসো ইলেকট্রিক পিএইচ এর মান কত, অথবা সিরিনের আইসো ইলেকট্রিক পিএইচ মান কত? তাহলে আপনি এই যে এই 5টা আইসো ইলেকট্রিক পিএইচ এর মান আপনি মুখস্থ রাখবেন আপনার নিজের জন্য, ভর্তি পরীক্ষার জন্য। গ্লাইসিনের আইসো ইলেকট্রিক পিএইচ হচ্ছে 6.0, আর সিরিন হচ্ছে 5.7, অ্যাসপারটিক অ্যাসিড হচ্ছে ভাই 2.8। এই জিনিসগুলো মাথায় রাখবেন। পাশাপাশি আমি আপনাকে আরো একটা ইম্পর্টেন্ট নোট জুটার আয়ন সম্পর্কে মনে করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে জুটার আয়নটা, এই যে জুটার আয়ন দেখেন এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ মূলক। এই জুটার আয়নটা অম্লীয় মাধ্যমে, দেখেন এটাকে যখন আমরা অম্লীয় মাধ্যম, তার মানে অম্লীয় মাধ্যমে যখন নিয়ে যাব, অর্থাৎ পিএইচ এর মানটা যখন অম্লীয় হবে, অর্থাৎ H+, অম্লীয় মাধ্যমে হলে কি হচ্ছে, এই যে H+টা অম্লীয় মাধ্যম মানে H+, তখন এই H+ আয়নটা এই যে সি ডাবল বন্ড O- মূলকে যুক্ত হচ্ছে। দেখেন
এই যে H প্লাস আয়নটা কোথায় যুক্ত হচ্ছে, সি ডাবল বন্ড ও মাইনাস মূলকে যুক্ত হয়ে আলটিমেটলি আমার কম্পাউন্ডটা কি দাঁড়াচ্ছে দেখেন আর মাইনাস সিএস NH3 প্লাস এই যে বন্ড সি ডাবল বন্ড এস। এই যে তখন কিন্তু এই যে নেগেটিভ প্রান্তটা ছিল এখানে অম্লীয় মাধ্যমে নিয়ে গেলে জুটার আয়নকে, অম্লীয় মাধ্যম মানে কি H প্লাসে নিয়ে গেলে এই H প্লাস আয়নটা এই যে কার্বক্সিল মূলকে যে নেগেটিভ ঋণাত্মক আয়নটা ছিল সেখানে এই হাইড্রোজেনটা যোগ হয়ে এই ঋণাত্মক আয়নটা চলে যাবে। তার মানে এই জুটার আয়নটা অম্লীয় মাধ্যমে আমার ক্যাটায়ন হিসেবে বিরাজ করতেছে। কি হিসেবে ভাইয়া? অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন বা ধনাত্মক প্রান্ত হিসেবে বিরাজ করতেছে। আর যখন এই যে জুটার আয়ন এটাকে যখন আপনি ক্ষারীয় মাধ্যম মানে কি OH মাইনাস আয়নে, তখন কি রূপে বিরাজ করতেছে দেখেন, যখন আমরা ক্ষারীয় মাধ্যমে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে কি এই যে এমিন মূলক আছে না, এখান থেকে এই যে এমিন মূলক এখান থেকে আপনার একটা হাইড্রোজেন রিমুভ হবে। একটা হাইড্রোজেন রিমুভ হওয়ার পরে এই যে OH এবং S মিলে হয়ে যাবে পানি। তাহলে আলটিমেটলি কম্পাউন্ডটা কি দাঁড়াচ্ছে দেখেন, আর বন্ড CH, এই যে এখান থেকে কিন্তু একটা হাইড্রোজেন চলে যাবে কখন? ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যম যখন OH মাধ্যমে pH এর মানটা pH ভ্যালুটা যখন ক্ষারীয় মাধ্যমে নেবে তখন একটা হাইড্রোজেন এমিন মূলক থেকে চলে যাবে। চলে গেলে আলটিমেটলি এই পজিটিভ আয়নটা আপনার থাকবে না, NH2 মূলক হবে। আর এদিকে আর থাকবে হচ্ছে কি সি ডাবল বন্ড ও মাইনাস, আর সাথে এই যে হাইড্রোজেনটা রিমুভ হলো এটা এবং ক্ষারীয় মাধ্যমের OH মিলে আপনার ক্রিয়েট হবে পানি। তার মানে এই যে ক্ষারীয় মাধ্যমে এই জুটার আয়নটা আপনার অ্যানায়ন বা ঋণাত্মক প্রান্ত হিসেবে কি করে বিরাজ করে। এই যে দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবেন। দেখেন এই যে আমি এক্সাম্পল দিয়ে বুঝলাম আপনাকে, এই যে পয়েন্ট আকারও এখানে দিয়ে দিলাম। দেখেন জুটার আয়ন সম্পর্কিত তিনটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। মাধ্যমের পিএইচটা যদি অম্লীয় হয় জুটার আয়নটা ক্যাটায়ন হিসেবে বিরাজ করে, মাধ্যমের পিএইচ যদি ক্ষারীয় হয় জুটার আয়ন অ্যানায়ন হিসেবে ঋণাত্মক প্রান্ত হিসেবে বিরাজ করে, যেটা আমি এখানে এক্সাম্পলে আপনাকে শেয়ার করেছি। আরেকটা পয়েন্ট আপনি এখানে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা গেছিল মাধ্যমের পিএইচ ভ্যালুটা যদি নিরপেক্ষ হয় তাহলে অ্যামাইনো অ্যাসিডটা জুটার আয়ন হিসেবে কি থাকে, বিদ্যমান থাকে। এই পয়েন্টটাও মনে রাখবেন। আশা করি আপনি আমার এই জুটার আয়ন সম্পর্কিত এই ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি যদি এই যে জুটার আয়ন সম্পর্কিত এই ডিসকাশনটা বুঝতে পারেন তাহলে জুটার আয়ন সম্পর্কিত যেই কোয়েশ্চেনে আসুক আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন আমরা যদি এখন কোয়েশ্চেনগুলো সলভ করি, নিম্নের কোনটি জুটার আয়ন তৈরি করে? আমি আপনাকে বলেছিলাম ভাইয়া জুটার আয়ন তৈরি করার জন্য অ্যামিনো মূলক এবং এই যে সি ডাবল বন্ড OH মূলক থাকতে হবে। তাহলে একমাত্র এমিন মূলক এবং সি ডাবল বন্ড OH মূলকটা আছে আমার বি অপশনে। এই জন্য এই কম্পাউন্ডটা জুটার আয়ন তৈরি করবে। কিভাবে তৈরি করবে? এই যে সি ডাবল বন্ড OH মূলক থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, মাইনাস হবে, এই মাইনাসকৃত হাইড্রোজেনটা এই এমিনো মূলক গ্রহণ করবে। তা আলটিমেটলি আপনার কম্পাউন্ডটা কি দাঁড়াবে দেখেন, আমি যদি একে দেখে এটা C2H মানে হচ্ছে সি ডাবল বন্ড OH। তো এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, এই যে এই হাইড্রোজেনটা এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে এই পাশে হবে হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। আর এই যে NH2 মূলকটা আছে এই রিমুভকৃত হাইড্রোজেনটা NH2টা গ্রহণ করবে, গ্রহণ করার পর হবে যে NH3 প্লাস। এই যে দেখেন, তার মানে আমরা দেখলাম যে একমাত্র বি অপশনটা জুটার আয়ন হিসেবে তৈরি করবে। বাকিগুলা দেখেন কখনোই জুটার আয়ন হবে না, কারণ জুটার আয়ন হওয়ার জন্য আপনাকে এক পাশে অ্যামিনো মূলক এক পাশে অ্যাসিড মূলক থাকতে হবে। অ্যাসিড মূলক হাইড্রোজেন রিমুভ করবে, অ্যামিনো মূলক সেটা গ্রহণ করবে। আপনাকে আমি আর কিভাবে বোঝাবো, আশা করি বুঝতে পেরেছেন। দ্য নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। দেখেন আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে বিরাজ করবে? তার মানে আমরা দেখলাম যে জুটার আয়ন সমূহ একটা কার্বন যদি কাইরাল কার্বন রূপে থাকে, জুটার আয়নে যদি একটা কার্বন কি রূপে থাকে ভাইয়া, কাইরাল কার্বন রূপে থাকে, তাহলে সেই পয়েন্টটাকে কার্বনের সেই পয়েন্টটাকে আমরা বলেছিলাম ভাইয়া আইসো ইলেকট্রিক পয়েন্ট। তাহলে দেখেন একমাত্র সি অপশনে যে জুটার আয়নটা আছে, সি অপশনে যে জুটার আয়নটা আছে সেখানে দেখেন কার্বনটা কাইরাল কার্বন রূপে আছে, সেজন্য আমার অপশনের সিটা হবে অ্যান্সার। বাকি অপশনগুলো দেখেন আপনি এগুলা কারণ এখানে পজিটিভ থাকলে এখানে কখনোই সি ডাবল বন্ড OH মূলক হবে না, কারণ এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ হয়ে এটা NH3 প্লাস হয়েছে। তার মানে এই গাঠনিক স্ট্রাকচারটাই সঠিক নয়। তারপর বাকি অপশনগুলো আপনি ট্রাই করেন, দেখবেন যে এগুলো জুটার আয়ন না, এগুলো কি না, জুটার আয়ন না। তাহলে আমি আপনাকে বলেছিলাম জুটার আয়ন তৈরি হওয়ার পরে একটা কার্বন কাইরাল কার্বন রূপে থাকলে সেটাকে আমরা সেই কার্বনের পয়েন্টটাকে আইসো ইলেকট্রিক পয়েন্ট বলেছিলাম, যেটা আমরা অপশনের সিতে দেখা যাচ্ছে। আপনি একটু ভিডিওটা পজ করে যদি একটু কনফিউশন থাকে তাহলে সংকেতটা একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনি এটা বলতে পারেন এই যে এটাকে আপনি জুটার আইসো ইলেকট্রিক পয়েন্ট বলতে পারেন। আইসো ইলেকট্রিক পয়েন্ট হয়তো অনেকের মধ্যে কনফিউশন হবে, ডি অপশনটা দেখেন, ডি অপশনে তো কার্বনের চারপাশে কাইরাল কার্বন রূপে আছে, তাহলে এটা কেন আইসো ইলেকট্রিক পয়েন্ট হবে না? এটা আইসো ইলেকট্রিক পয়েন্ট হবে না কারণ এটা জুটার আয়ন এখনো ক্রিয়েট করে নাই।
আমি আপনাকে বলেছিলাম জুইটার আয়নের কার্বন হতে হবে, কারণ এটা তো জুইটার আয়ন না, এটা অ্যামাইনো অ্যাসিড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু জুইটার আয়ন না। আমরা বলেছিলাম জুইটার আয়নের কার্বনটা যদি কাইরাল কার্বন রূপে থাকে তাহলে কার্বনের সেই পয়েন্টটাকে আইসোইলেকট্রিক পয়েন্ট। অ্যামাইনো অ্যাসিডের কার্বনের যে পয়েন্ট সেটা কিন্তু আইসোইলেকট্রিক পয়েন্ট না। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, আপনাকে যেটা করতে হবে, এই যে আমি যে ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করলাম এতক্ষণ ধরে, এগুলো আপনি একবার নিজে নিজে বসে প্র্যাকটিস করবেন, দেখবেন এই জিনিসগুলো আপনারা আর কখনোই ভুলবেন না। এবং জুইটার আয়ন সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন আসলেই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন, আমাকে দুইটা সংকেত দেওয়া আছে, একটা হচ্ছে CH3CSOH CH2CSO এবং CH3CO CH2CH2OH এর মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা যেতে পারে? এই কোয়েশ্চেনটা দেখেন ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অনেকে এই সংকেতগুলো গাবড়ে যান যে আসলে এটা কোন মূলক হিসেবে কাউন্ট করবেন, অ্যালডিহাইড হবে না অ্যালকোহল হবে না কিটুন হবে না অ্যালকোহল হবে। এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয়। তো দেখেন, আমরা যদি যেই সংকেতগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা গাঠনিক সংকেত আকারে আপনাকে একটু দেখাই, এই যে গাঠনিক সংকেত আকারে আপনাকে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ড দেওয়া আছে। এখন নামকরণের ক্ষেত্রে না এটা অ্যালডিহাইড হবে না অ্যালকোহল হবে না কিটুন হিসাব করবেন। তো নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট শিখেছিলাম, IUPAC নামকরণের ক্ষেত্রে একটা প্রায়োরিটি লিস্ট শিখেছিলাম। সেখানে প্রথমে ছিল C ডাবল বন্ড OH মূলক, দেন হচ্ছে অ্যালডিহাইড মূলক, আপনার দেন হচ্ছে কিটুন মূলক CU, দেন হচ্ছে OH মূলক। অর্থাৎ আপনার যদি একটা কম্পাউন্ডে দুইটা মূলক অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কাকে প্রায়োরিটি দিবেন, এটার জন্য একটা প্রায়োরিটি লিস্ট ছিল। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে অ্যাসিড মূলক, দেন হচ্ছে অ্যালডিহাইড মূলক, দেন কিটুন মূলক, দেন হচ্ছে অ্যালকোহল মূলক। তো এখানে দেখেন আমার এই কম্পাউন্ডে এই যে অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহল মূলক দুইটাই আছে। তাহলে নামকরণের ক্ষেত্রে আমার প্রাধান্য পাবে কে? এই যে অ্যালকোহল মূলকের চেয়ে অ্যালডিহাইড মূলক অনেক উপরে, তার মানে নামকরণের ক্ষেত্রে প্রাধান্য পাবে আমার কি? অ্যালডিহাইড মূলক। তার মানে এই সংকেতটাকে আমরা একটা অ্যালডিহাইড মূলকের সংকেত কাউন্ট করতে পারে, এটা একটা কি? অ্যালডিহাইড। ওকে, দেন আসেন নেক্সট যে সংকেতটা দেওয়া আছে আপনার, এই সংকেতটাকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি, এক পাশে আছে OH মূলক আর এক পাশে আছে দেখেন যে CO কিটুন মূলক। তাহলে নামকরণের ক্ষেত্রে অ্যালকোহলের চেয়ে কিটুন হচ্ছে আগের ধাপে, তার মানে এটা নামকরণের ক্ষেত্রে প্রাধান্য পাবে, এটা হবে হচ্ছে কিটুন। তার মানে এটা একটা আমরা কি চিন্তা করতে পারি? কিটুন। তার মানে আমাকে যে দুইটা সংকেত দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি? কিটুন। তার মানে আমাকে কোয়েশ্চেনটা করেছে, তার মানে এটা সরাসরি না বলে আমাকে ওই সংকেত দুইটা দিয়ে বলেছে। কোয়েশ্চেনটা এভাবে সরাসরি বলতে পারতো, অ্যালডিহাইড ও কিটুনের মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা যেতে পারে। তো দেখেন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক সম্পর্কে একটু স্পেসিফিক আইডিয়া থাকতে হবে। ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক মনে রাখবেন, এখানে তিনটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক সম্পর্কিত এই তিনটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এটা আপনি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। যেমন ফার্স্ট যে পয়েন্টটা মনে রাখতে হবে, অ্যালডিহাইড ও কিটুনের মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহার হয়। এই ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দুইটাই কিসের পার্থক্য নির্ণয়ে? অ্যালডিহাইড এবং কিটুনের মধ্যে পার্থক্য করার জন্য ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক আমরা কি করি? ব্যবহার করি। দেন নেক্সট 2 নাম্বার যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিভাবে পার্থক্য করি। আমরা অ্যালডিহাইড এবং কিটুনের যে পার্থক্য করি বললাম ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে, সেটা কিভাবে করি দেখেন। এই ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটুনকে না। তাহলে আমরা যদি দুইটা কম্পাউন্ড নিই, দুইটা কম্পাউন্ডের মধ্যে যদি ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিই, যে কম্পাউন্ডটা জারিত হবে তাহলে সেটাকে আমরা চিন্তা করতে পারবো অ্যালডিহাইড, আর যেটা জারিত হবে না তাহলে সেটা কি? কিটুন। তার মানে এই পয়েন্ট থেকে আমরা সিদ্ধান্ত আসি যে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক শুধুমাত্র অ্যালডিহাইড, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দুইটাই অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটুনকে পারে না। ওকে, দেন 3 নাম্বার যে পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 3 নাম্বার পয়েন্টটা দেখেন, এই ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক উভয়ের সাথে শুধুমাত্র ফর্মিক অ্যাসিড, শুধুমাত্র কি অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। আমি আপনাকে বললাম যে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক অ্যালডিহাইড কিটুনের পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয়, বাট
এই ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক একটা এক্সেপশনাল কেস হচ্ছে অ্যাসিডের মধ্য থেকে শুধুমাত্র ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কার সাথে ভাইয়া? শুধুমাত্র ফর্মিক অ্যাসিড এবং সকল অ্যালডিহাইডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। সেটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, সেটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হোক, অ্যারোমেটিক অ্যালডিহাইড হোক, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। বাট অ্যাসিডের মধ্য থেকে অনলি একমাত্র ফর্মিক অ্যাসিডের সাথে অ্যালডিহাইড কি করে? বিক্রিয়া করে। আশা করি আপনি যদি এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে পারেন তাহলে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি সলভ করতে পারবেন। যেমন দেখেন আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই যে আমি আপনাকে গাঠনিক সংকেত আকারে দেখে বোঝালাম, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে ভাইয়া কিটুন। কেন অ্যালডিহাইড কিটুন কাউন্ট করবেন সেটাও আমি আপনাকে বলেছিলাম। প্রায়োরিটি লিস্ট থেকে যদি দুইটা মূলক পাশাপাশি থাকে, কার প্রায়োরিটি আগে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে অ্যালডিহাইড এবং কিটুনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক ব্যবহার করি। অপশনে আছে কি? ফেলিং এর দ্রবণ। তার মানে আমার কোয়েশ্চেন অ্যান্সার হবে কি? ফেলিং এর দ্রবণ। ঠিক পাশাপাশি এই টাইপের আরেকটা কোয়েশ্চেন সরাসরি এসেছিল দেখেন, যেটাও ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন এটা সরাসরি বলেছে ফেলিং দ্রবণ ও টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। তো আমরা তো জানি ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা আমরা অ্যালডিহাইড এবং কিটুনের মধ্যে কি নির্ণয় করতে পারি ভাইয়া? পার্থক্য নির্ণয় করতে পারি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি যদি সিম্পলি এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখেন তাহলে ভর্তি পরীক্ষা আসা এই যে অ্যালডিহাইড এবং কিটুন, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক সম্পর্কিত কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। দেখেন ACHO, CH3CHO এর মধ্যে পার্থক্য করার জন্য নিচের কোনটা প্রয়োজন? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখেন এই কোয়েশ্চেনটা কিন্তু এভাবেও করতে পারতো। ACHO এটার নাম কি বলেন তো? মিথানেল। এটার নাম কি ভাই? মিথানেল। আর এটা CH3CHO এটার নাম কি বলেন তো ভাই? ইথানেল। তাহলে আমাকে কোয়েশ্চেনটা সরাসরি এভাবেও বলতে পারতো যে মিথানেল এবং ইথানেলের মধ্যে পার্থক্য করার জন্য নিচের কোনটা প্রয়োজন। এভাবে না বলে আপনাকে জাস্ট যৌগগুলা, সংকেতগুলা দিয়ে দিয়েছে এবং এগুলাই আপনাকে বুঝতে হবে। এই জিনিসটাই বুঝে আপনাকে কোয়েশ্চেনটা সলভ করতে হবে। তো দেখেন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে সিম্পলি জাস্ট একটা শর্টকাট ট্রিক মাথায় রাখলেই চলবে। শর্টকাটটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়ার শর্টকাট, অর্থাৎ আয়োডোফর্ম বিক্রিয়া কারা দিবে, এই যে এই শর্টকাটটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। যেমন শর্টকাটটা দেখেন, যেসব যৌগের মধ্যে কিটু মিথাইল মূলক থাকে তারাই একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কি মূলক ভাইয়া? যেসব কম্পাউন্ডের মধ্যে, যৌগের মধ্যে, সংকেতের মধ্যে আমরা কিটু মিথাইল মূলকটা খুঁজে পাবো তারাই একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কিটু মিথাইল মূলকটা এরকম, আমি আবারও লিখতেছি দেখেন CH3 বন C ডাবল বন ও বন। এই যে কিটু মিথাইল মূলক এই জিনিসটা থাকে তারাই একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তো আমাকে যে সংকেত দুইটা দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে ACHO আর একটা হচ্ছে CH3CHO। তো আমরা যদি একটু গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? S বন C ডাবল বন ও বন H। এই যেটা, এটা হচ্ছে মিথানেল। আর ইথানেলটা যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি CH3 বন C ডাবল বন ও বন H। তো আমি আপনাকে বলেছিলাম যেসব যৌগের মধ্যে কিটু মিথাইল মূলকটা থাকবে, এই যে কিটু মিথাইল মূলকটা দেখেন ইথানেলের মধ্যে আছে, এই যে কিটু মিথাইল মূলক, আমি আপনাকে বলেছিলাম যেসব যৌগের মধ্যে কিটু মিথাইল মূলক থাকবে তারা একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আমরা দেখলাম মিথানেলের মধ্যে কিন্তু কিটু মিথাইল মূলক নাই, বাট ইথানেলের মধ্যে কিন্তু কিটু মিথাইল মূলকটা আছে। তার মানে আমরা মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করার জন্য কোন বিক্রিয়াটা ইউজ করতে পারি ভাইয়া? আয়োডোফর্ম টেস্টটা ইউজ করতে পারি। আশা করি আপনি আমার সলিউশনটা বুঝতে পেরেছেন। আয়োডোফর্ম টেস্টের মাধ্যমে কেন আমরা মিথানেল এবং ইথানেলের মধ্যে পার্থক্য করতে পারবো? কারণ আয়োডোফর্ম টেস্টটা একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়াটা ওরাই ওইসব যৌগই দিবে যাদের মধ্যে আমার কিটু মিথাইল মূলক থাকবে। তাহলে আমরা মিথানেল এবং ইথানেলের মধ্যে পার্থক্য করার জন্য আয়োডোফর্ম টেস্ট বা আয়োডোফর্ম দ্রবণটা কি করতে পারি? ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেন অ্যান্সার হবে কি? আয়োডোফর্ম টেস্ট, যেটা ইথানেলের মধ্যে আছে বাট মিথানেলের মধ্যে নাই। তো মিথানেল এবং ইথানেলের মধ্যে পার্থক্য করার জন্য আমরা আয়োডোফর্ম টেস্টটা ইউজ করতে পারি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই শর্টকাটটা মাথায় রাখলেই চলবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? আমাকে নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে দেখেন, এসিটিলিন বা ইথাইন, এটাকে আমরা ইথাইনও বলতে পারি বা এসিটিলিনও বলতে পারি। এসিটিলিন হিসেবে সবচেয়ে বেশি সমৃদ্ধ। এসিটিলিনের সাথে পানির বিক্রিয়া দেখা যাচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 1% মার্কিউরিক সালফেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমাকে উৎপাদটা কি হবে সেটা বের করতে হবে। আমি কিন্তু আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে কিভাবে উৎপাদ বের করবেন সেটার কলা কৌশল অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক
ঠিক সেম কলা কৌশলটাই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এই যে এই কোয়েশ্চেনটা আপনি মনে রাখবেন, এটা হচ্ছে মূলত এসিটিলিন থেকে এসিটালডিহাইড তৈরির বিক্রিয়া। উৎপাদটা কিভাবে হবে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তবে হেডলাইন হিসেবে মনে রাখবেন, এসিটিলিন থেকে এসিটালডিহাইড তৈরি। এসিটিলিন থেকে কি তৈরি? এসিটালডিহাইড। অথবা মনে রাখবেন ইথাইন থেকে ইথানেল তৈরি। ইথাইন থেকে কি তৈরি? ইথানেল তৈরি। এভাবে মনে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। ইথাইন থেকে ইথানেল তৈরি। তো ইথাইন থেকে ইথানেল তৈরির জন্য আপনি ইথাইন বা এসিটিলিনের সাথে পানির বিক্রিয়া ঘটাবেন। কত? এখানে প্রভাবক রূপে 20% সালফিউরিক অ্যাসিড এবং 1 থেকে 2% মার্কিউরিক সালফেট 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আপনি চালনা করবেন, এই গ্যাসটা চালনা করবেন পানির মধ্যে, তখন প্রোডাক্টটা কিভাবে হবে দেখেন। এই যে এখানে দেখেন, এই ইথাইন বা এসিটিলিনের মধ্যে দুইটা পাই বন্ধন আছে। এই দুইটা পাই বন্ধন আপনি ভেঙে ফেলবেন, একটা একটা করে ভাঙেন। তাহলে প্রথমে যদি আমরা একটা পাই বন্ধন ভাঙি, CH বন্ড CH, তাহলে একটা পাই বন্ধন ভাঙলে এই কার্বনের একটা হাতকালি হবে, আমার এই কার্বনের একটা হাতকালি হবে। তো দেখেন এখানে পানিটা ভেঙে কি হবে ভাইয়া? H+ এবং OH- হবে। তো এখানে যে একটা পাই বন্ধন ভেঙে গেল, একটাতে ডুববে হচ্ছে একটা হাইড্রোজেন, আরেকটাতে ডুববে হচ্ছে একটা কি? OH। এখন নেক্সট আবার আরেকটা পাই বন্ধন আছে না, এটা আবার ভেঙে ফেলেন। তাহলে ওইটা ভাঙলে কি হবে? তাহলে HCH, এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে, বন্ড এখানে এই যে দেখেন এই পাই বন্ধনটা আবার ভেঙে গেলে এই কার্বনে আরেকটা হাতকালি হবে, বন্ড COS, আর এদিকে আছে কি? S, আর এই পাশে একটা কার্বনের কি হবে? হাতকালি হবে। এখন দেখেন এই কার্বনে একটা হাতকালি, এই কার্বনে একটা হাতকালি হলো দ্বিতীয় পাই বন্ধনটা ভাঙার পরে। এখন কি হবে? এই যে এখানে যে একটা হাতকালি হবে, OH মূলকের, এই যে OH মূলকের হাইড্রোজেনটা এখান থেকে চলে যাবে, OH মূলকের হাইড্রোজেনটা এখান থেকে চলে যাবে। চলে আসার পরে দেখেন অক্সিজেনের আরেকটা হাতকালি হবে। এই OH মূলকের হাইড্রোজেনটা চলে এসে এখানে এই কার্বনে যে একটা হাতকালি হলো এখানে ডুববে, আর অক্সিজেনের একটা হাতকালি হবে। তো দেখেন এখানে হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে এদিকে অক্সিজেনের একটা হাতকালি, আবার এদিকে কার্বনের একটা হাতকালি। তো অক্সিজেনের একটা হাত এবং কার্বনের একটা হাত মিলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে আরেকটা কি বন্ধন হবে? পাই বন্ধন হবে। কারণ এখানে দেখেন কার্বন অক্সিজেনের মধ্যে একটা অলরেডি সিগমা বন্ধন আছে, একটু ভালো করে খেয়াল করেন। এখানে OH থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন চলে যাওয়ার পরে অক্সিজেনের আরেকটা হাতকালি হবে। এখানে কার্বনের একটা হাতকালি, কার্বনের একটা হাতকালি, অক্সিজেনের হাতকালি, তাহলে আবার কার্বন অক্সিজেনের মধ্যে আরেকটা কি বন্ধন হবে? পাই বন্ধন হবে। এই যে রিমুভকৃত হাইড্রোজেনটা এই কার্বনের যে একটা হাত ফাঁকা আছে এখানে ঢুকবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখেন, একটু স্পেসটা কম, S, তাহলে এদিকে H আছে অলরেডি, তাহলে এদিকে রিমুভকৃত হাইড্রোজেনটা এখানে ঢুকবে C, আর এদিকে ডাবল বন্ড O হয়ে যাবে, বন্ড কি হবে? S। তার মানে আমার সংকেতটা দাঁড়াবে হচ্ছে CH3CSO। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তার মানে আমার এই যে ইথাইন থেকে কি তৈরি হলো ভাইয়া? ইথানেল বা এসিটিলিন থেকে এসিটালডিহাইড তৈরি হলো। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনি এই যে কলা কৌশলটা হচ্ছে যে পাই বন্ধনগুলো থাকবে ওইগুলো একটা একটা ভাঙবেন। ওকে, আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে দেখেন, যে এই বিক্রিয়াটার প্রধান উৎপাদটা হচ্ছে আমার ইথানেল বা এসিটালডিহাইড, ইথানেল বা এসিটালডিহাইড। তবে এখানে আমি আরেকটা জিনিস আপনাকে একটু রিমেম্বার করে দিতে যাচ্ছি। এই যে বিক্রিয়ায় এসিটালডিহাইডটা উৎপন্ন হলো, এই যে এসিটালডিহাইড বা ইথানেলটা তৈরি হলো, এটাকে যদি আপনি আবার পরবর্তীতে ম্যাঙ্গানিজ অ্যাসিডেট প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করেন, এটা খেয়াল করেন জিনিসটা। এই যে আমরা যে এসিটিলিনের সাথে পানির বিক্রিয়া এসিটালডিহাইড বা ইথানেলটা তৈরি হলাম, এটাকে যদি আমরা পরবর্তীতে এই যে ম্যাঙ্গানিজ অ্যাসিডেট প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করি, তার মানে পরবর্তীতে তখন আমার তৈরি হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কি তৈরি হবে ভাইয়া? ইথানোয়িক অ্যাসিড। এই জিনিসটাও মনে রাখবেন, কারণ এই বিক্রিয়াটাও অনেক সময় দিয়ে দেয়। যখন আপনাকে ইথানেলের সাথে ম্যাঙ্গানিজ অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে পরবর্তীতে সেটা হবে হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। তার মানে আপনি দেখেন এই যে এসিটিলিন বা ইথাইন থেকে এই যে ইথাইন থেকে আপনি চাইলে ইথানেল তৈরি করতে পারবেন। কি তৈরি করতে পারবেন? ইথানেল। আবার এই ইথাইন থেকে ইথানেল আবার পরবর্তীতে চাইলে আপনি ইথানোয়িক অ্যাসিডও তৈরি করতে পারবেন। এই জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, লোকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? কি বিকারক ভাইয়া? লোকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে নিচের কোনটি? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 অ্যাডমিশন টেস্ট এসেছিল। আমাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, এই 4টা যৌগের মধ্যে কোনটা লোকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করবে সেটা আমাকে
ফাইন্ড আউট করতে হবে। তো দেখেন এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এট ফার্স্ট আপনি জানবেন লোকাস বিকারক কোনটা। ওকে, এটা কারণ বিভিন্ন কোয়েশ্চেন এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, কোয়েশ্চেনটা ছিল নিচের কোনটি লোকাস বিকারক। তাহলে লোকাস বিকারক হচ্ছে গাঢ় HCl এর সাথে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের যে মিশ্রণ, এটাকে বলা হয় হচ্ছে মূলত লোকাস বিকারক। আশা করি আপনি জিনিসটা জানেন। তো দেখেন এই লুকাস বিকারকটা মূলত মনোহাইড্রিক 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য লুকাস বিকারকটা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। তার মানে আমরা দেখলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য এই লুকাস বিকারকটা ব্যবহার করা হয়। এবং অপশনগুলো দেখেন, লুকাস বিকারক কিভাবে আমরা পার্থক্য করতে পারি সেটা দেখেন। লুকাস বিকারকটা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের HCl এর সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইডের তৈলাক্ত স্তর সৃষ্টি করে। এই পয়েন্টটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লুকাস বিকারকটা, এই যে লুকাস বিকারকটা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে 3 ডিগ্রি বা এটাকে অনেক সময় টারশিয়ারি অ্যালকোহলও বলতে পারেন আপনি, টারশিয়ারি 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলের সাথে এই লুকাস বিকারকটা তাৎক্ষণিক বিক্রিয়া করে, অর্থাৎ দ্রুত বিক্রিয়া করে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। দেন 2 নম্বর যে অপশনটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলটা 5 মিনিটের মধ্যে বিক্রিয়া দেয়। দেখেন 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দেয় কয় মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে। বাট যেটা 3 ডিগ্রি অ্যালকোহল সেটা অনেক দ্রুত দেয়, সাথে সাথে বিক্রিয়া দেয় 3 ডিগ্রি অ্যালকোহলটা। তো দেখেন 3 নম্বর যে পয়েন্টটা, কিন্তু প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলটা কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না, কেবল উত্তপ্ত করলে দীর্ঘ সময় পর 1 ডিগ্রি অ্যালকোহলটা বিক্রিয়া দেয়। তাহলে দেখেন এই যে এই জিনিসগুলা থেকে, এই পয়েন্টগুলা থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলটা কি করতে পারি? শনাক্ত করতে পারি। কারণ কেন? এই লুকাস বিকারকটা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে অনেক দ্রুত বিক্রিয়া দেয়, তৎক্ষণাৎ হঠাৎ বিক্রিয়া দেয়, আর 2 ডিগ্রির সাথে 5 মিনিটের মধ্যে দেয়। আবার 1 ডিগ্রির সাথে বিক্রিয়া দেয় না, বাট দীর্ঘ সময় ধরে এটাকে রাখলে 1 ডিগ্রি অ্যালকোহলটা এই লুকাস বিকারের সাথে পরবর্তীতে কি দেয়? বিক্রিয়া দেয়। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন। তো দেখেন আমরা যদি এই কোয়েশ্চেনটা এখন সলভ করি, লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে নিচের কোনটা? তো আমরা দেখলাম লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করবে ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহল। তো আপনাকে এই যে অপশন থেকে খুঁজে বের করতে হবে ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা। এখন যদি আমি আপনাকে 3 ডিগ্রি অ্যালকোহল না চিনেন তাহলে তো হবে না। তারপরে একটু বেসিক আইডিয়া থেকে আপনাকে বোঝাচ্ছি। যেমন সাপোজ মনে করেন মিথানেল, সাপোজ মনে করেন এই যে মিথানেল, এখানে এই যে কার্বনের পাশে 3টা হাইড্রোজেন আছে, দেখেন মিথানেল। এখান থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণু একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, 3টা হাইড্রোজেন আছে না, ওখান থেকে একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন এটা OH, এই যে দেখেন 3টা হাইড্রোজেন আছে পাশে, ওইখান থেকে আমি একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম, তখন সেটা হয়ে যাবে 1 ডিগ্রি। যখন এই 1 ডিগ্রি থেকে আবার আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করবেন, তখন কি হচ্ছে ভাই? CH3 বন্ড CH, এই হাইড্রোজেন পরমাণু যদি আবার আরেকটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন সেটা হয়ে যাবে ভাই 2 ডিগ্রি অ্যালকোহল। আবার এই 2 ডিগ্রি অ্যালকোহলের যে আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে সেটা যদি আবার আরেকটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, তার মানে সংকেতটা কি দাঁড়াচ্ছে? CH3 বন্ড C, CH3 বন্ড C, CH3 বন্ড OH। ওকে, এই যে আবার যে লাস্ট হাইড্রোজেন পরমাণুটা আছে, এটা যদি আবার আরেকটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, এটা হয়ে যাবে হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারবো। তো দেখেন আমার অপশনে যেগুলো আছে সেখান থেকে 2 মিথাইল প্রোপাইন 2 অল, এই যে দেখেন নামটা 2 মিথাইল প্রোপেন 2 অল, বা এটাকে এভাবে বলতে পারেন 2 মিথাইল 2 প্রোপানল, অথবা 2 মিথাইল 1 প্রোপানল এভাবেও বলতে পারেন, অথবা 2 বিউটানল 1 বিউটানল এভাবেও কিন্তু বলা যায়। আশা করি আপনি আইপ্যাক নামকরণ এগুলো শিখেছেন। তো দেখেন এই যে আমাকে যেই কম্পাউন্ডগুলো দেওয়া আছে তার মধ্যে এই যে ডি অপশনটা দেখেন 2 মিথাইল প্রোপেন 2 অল অথবা 2 মিথাইল 2 প্রোপানলের সংখ্যাটা যদি আমরা আঁকি, দেখেন এই যে এই সংখ্যাটা, এটা হচ্ছে 2 মিথাইল 2 প্রোপানল। আপনি নামকরণ করেন 1 2 3, লংগেস্ট কার্বন শিকল, এই যে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল মূলক এবং 2 নাম্বার কার্বনের সাথে অ্যালকোহল মূলকটা, তো মিথেন ইথেন প্রোপেন, এই জন্য এই নামটা হলো যে 2 মিথাইল 2 প্রোপানল বা প্রোপেন 2 অল, যেভাবে বলেন প্রোপেন 2 অল। এই যে এটা দেখেন, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। কেন? কারণ এই কার্বনের পাশে যে 3টা হাইড্রোজেন মূলক
তিনটা মিথাইল মূলক দ্বারা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এই সংকেতটা দেখেন, এটা অনেকেই কনফিউশনে পড়ে যায়। এটা হচ্ছে 2 মিথাইল, এটা হচ্ছে 2 মিথাইল 1 প্রোপানল, 1 প্রোপানল। এই সংকেতে দেখেন এই কার্বনের পাশে কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু আছে যেটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় নাই, এই জন্য এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল হবে না। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা 2 মিথাইল প্রোপেন 2 অল বা 2 প্রোপানল যেটা, সেটার সংকেতে আমরা দেখেন এই যে 3টা মিথাইল মূলক কার্বনের 3 পাশে যে হাইড্রোজেন আছে ওইগুলো মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দ্যাটস ওয়াই 2 মিথাইল প্রোপেন 2 অল বা 2 মিথাইল প্রোপেন 2 অল বা 2 প্রোপানল, এটা হচ্ছে আমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাই দ্যাটস ওয়াই এটা আমার লোকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া দিবে। আপনাকে বেসিক আইডিয়া এই যে কয়েকটা ইনফরমেশন এগুলো মাথায় রাখতে হবে, আর কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে হয় এটা আপনি যদি বুঝেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, ক্লোরোফিক্রিন এর রাসায়নিক সংকেত নিচের কোনটা? ক্লোরোফিক্রিনের রাসায়নিক সংকেত নিচের কোনটা? এই কোয়েশ্চেনটা দেখেন ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ক্লোরোফিক্রিন সম্পর্কিত যে কোয়েশ্চেনটা আপনাকে জানতে হবে, ক্লোরোফর্ম, সেটা হচ্ছে ক্লোরোফিক্রিনটা মূলত তৈরি করা হয় ক্লোরোফর্ম প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। ক্লোরোফর্ম প্রতিস্থাপন বিক্রিয়া থেকে, এই হেডলাইনটা মনে রাখবেন। ক্লোরোফিক্রিনটা তৈরি করা হয় ক্লোরোফর্মের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। দেখেন ডেসক্রিপশনটা এরকম, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে, কাকে? গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে আপনি যখন ক্লোরোফর্মকে উত্তপ্ত করবেন তখন ক্লোরোফর্মের হাইড্রোজেন পরমাণুটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোফিক্রিন ও পানি উৎপন্ন করে। দেখেন এটাকে কি জন্য ক্লোরোফর্মের প্রতিস্থাপন বিক্রিয়া বললো? দেখেন ক্লোরোফিক্রিনটা কিভাবে তৈরি করা হচ্ছে। ক্লোরোফর্মের সাথে যখন আপনি গাঢ় নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করবেন তখন এই যে আমি যদি একটু স্পেসিফিক লিখি, এই যে এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, মুখস্থ রাখবেন CH_Cl3+। এখন গাঢ় নাইট্রিক অ্যাসিডকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি OH বন্ড NO2। এই যে আমাকে বললো যে এই যে ক্লোরোফর্মের হাইড্রোজেন পরমাণুটা, এই যে ক্লোরোফর্মে যে এখানে হাইড্রোজেন পরমাণুটা আছে সেটা নাইট্রিক অ্যাসিডের এই যে নাইট্রিক অ্যাসিডের এই যে নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এই ক্লোরোফর্ম থেকে হাইড্রোজেন পরমাণুটা মাইনাস হবে, এই হাইড্রোজেন পরমাণুর জায়গায় এই নাইট্রোমূলকটা যোগ হবে। এখান থেকে এই হাইড্রোজেন পরমাণুটা কি হবে? মাইনাস হবে, নাইট্রোমূলক ঢুকবে, প্রতিস্থাপিত হবে। অর্থাৎ হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে নাইট্রোমূলক দ্বারা। তার মানে আমার সংকেতটা কি দাঁড়াচ্ছে দেখেন, CCl3NO2। ওকে, এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, নাইট্রোমূলক ঢুকবে, প্লাস যে হাইড্রোজেনটা আসবে সেটা OH এর সাথে মিলে কি হবে? পানি হবে। এই জন্য এটাকে ক্লোরোফর্মের প্রতিস্থাপন বিক্রিয়া বললো। এই যে সংখ্যাটা উৎপন্ন হলো CCl3NO2, এটাই হচ্ছে মূলত ক্লোরোফিক্রিন। এটাই মূলত কি? ক্লোরোফিক্রিন। এটা ক্লোরোফিক্রিন। এটা সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখতে পারেন, এই ক্লোরোফিক্রিনটা হচ্ছে অশ্রু উৎপাদক। কি উৎপাদক? অশ্রু উৎপাদক। অশ্রু উৎপাদক বলে এটাকে আবার কাঁদুনি গ্যাস নামেও পরিচিত। এটা কি গ্যাস নামে পরিচিত? কাঁদুনি গ্যাস। কাঁদুনি গ্যাস নামেও পরিচিত। কোয়েশ্চেনগুলো এভাবে এসেছিল, নিচের কোনটা কাঁদুনি গ্যাস, এভাবে এসেছিল। তাহলে সংখ্যাটা মনে রাখবেন, CCl3NO2। এই যে ক্লোরোফিক্রিনটাই কাঁদুনি গ্যাস নামে পরিচিত অশ্রু উৎপাদক বলে, এবং এটাকে টিয়ার সেলে ব্যবহার হয়। কি সেলে? টিয়ার সেলে এই ক্লোরোফিক্রিনটা ব্যবহার করা হয়। ওকে, এই জিনিসটাও মনে রাখবেন। এই যে কয়েকটা ইনফরমেশন ক্লোরোফিক্রিন সম্পর্কিত, সংকেতটা মনে রাখবেন, দেন বিক্রিয়ার কৌশলটা মনে রাখবেন, তাহলেই চলবে। ওকে, তার মানে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? ক্লোরোফিক্রিন এর রাসায়নিক সংকেত কোনটা? তাহলে আমরা দেখলাম ক্লোরোফিক্রিনের রাসায়নিক সংকেত হচ্ছে CCl3NO2, যেটা ক্লোরোফর্মের প্রতিস্থাপন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া থেকে আমার কি হলো? তৈরি হলো। কিভাবে তৈরি হলো সেটা আপনাকে বললাম। এবং এই যে ক্লোরোফিক্রিনটা, এটা টিয়ার সেলে ব্যবহার করা হয় এবং এটাকে কাঁদুনি গ্যাস নামেও এটা কি পরিচিত। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনিলিন এবং NaNO2 সোডিয়াম নাইট্রেট ও HCl এর বিক্রিয়ায় উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়? আমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনিলিন NaNO2 ও HCl এর বিক্রিয়ায় যেটা উৎপাদ হবে সেটাকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা দেখেন ঢাকা ইউনিভার্সিটি 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন এই কোয়েশ্চেনটা করা হয়েছে মূলত বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতির বিক্রিয়া থেকে। কোয়েশ্চেন এই ফরম্যাট থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি। তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতিটা দেখেন, একটু ডেসক্রিপশন যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। এনিলিন বা ফিনাইলঅ্যামিনকে অতিরিক্ত পরিমাণ গাঢ় HCl এ দ্রবীভূত করে এবং দ্রবণের তাপমাত্রাকে বরফ দ্বারা
5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয়, শেষে এর মধ্যে ধীরে ধীরে সোডিয়াম নাইট্রেটের দ্রবণ যোগ করলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। তাহলে দেখেন জিনিসটা এখানে যেটা বলছে, এনিলিন বা ফিনাইল এমিনকে, এই যে আমরা জানি বেনজিন বলে NH2 মূলক থাকলে সেটাকে এনিলিন বা ফিনাইল এমিন বলা হয়। এই এনিলিন বা ফিনাইল এমিনকে প্রথমে আমরা গাঢ় HCl এ কি করব, দ্রবীভূত করব, অতিরিক্ত পরিমাণ গাঢ় HCl এ দ্রবীভূত করব। দেন এই দ্রবণের তাপমাত্রাকে আমরা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবো। দ্যাট মিন্স হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের মধ্যে রাখবো। রাখার পরে এই দ্রবণটার মধ্যে যদি আমরা ধীরে ধীরে সোডিয়াম নাইট্রেট দ্রবণটা কি করি, যোগ করি, তখন আমাকে বলছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, NCl অর্থাৎ ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। দেখেন সংকেতটা নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু ট্রিপল বন্ড, ওকে, এখানে নাইট্রোজেনটা পজিটিভ আর NClটা নেগেটিভ, এই জিনিসটা মনে রাখবেন। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। তার মানে আপনি একটা জিনিস দেখেন, এখানে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা প্রস্তুত করা হয় মূলত ফিনাইল এমিন থেকে। মনে রাখবেন থেকে, ফিনাইল এমিন থেকে, এবং তাপমাত্রাটা রাখা হয় কত, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই জিনিসটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। এবং এই যে বিকারকটা, এটা মনে রাখবেন, এই যে ফিনাইল এমিন বা এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরিতে কোন প্রভাবক বা কি ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় হচ্ছে Na2 এবং HCl, এই যে এটার মিশ্রণ, এটা মনে রাখবেন, ওকে। দেন আসেন এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন, এই যে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা তৈরি করলাম, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা রিলেটেড আরেকটা কোয়েশ্চেন দেখেন পরবর্তীতে। দেখেন কোয়েশ্চেনটা, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে। এখন দেখেন, তাহলে আমরা ফিনাইল এমিন বা এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করলাম। এখন কোয়েশ্চেনটা কি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যেটা, এটার জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে। দেখেন, এটার জলীয় দ্রবণ থেকে, জলীয় দ্রবণটাকে যখন আপনি তাপ দিবেন, এই জিনিসটা হচ্ছে মূলত ডাইজোনিয়াম লবণের আর্দ্র বিশ্লেষণ। এই যে দেখেন, ফুটন্ত অধিক পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফুটায় ফুটায় মিশ্রিত করলে ফেনল ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ফেনল এবং নাইট্রোজেন গ্যাস। এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটার জলীয় দ্রবণকে, জলীয় দ্রবণ মানে কি, পানি, এই যে জলীয় দ্রবণ মানে কি, পানি, এটাকে যখন আপনি তাপ দিবেন কিসের উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমার ফেনল তৈরি হবে। ফেনল কিভাবে তৈরি হবে জানেন, এই যে এখানে পানিটা ভেঙে H+ এবং আরেকটা কি হবে বলেন তো, OH-। এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের এই ফোড়াটা এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে যে হাতটা খালি হচ্ছে, দেখেন এই হাতের মধ্যে আপনার ঢুকবে হচ্ছে OH। এই যে পানিটা ভেঙে জলীয় দ্রবণে পানিটার OH এখানে ঢুকবে। ঢুকার পরে এখানে দেখেন, এখানে নাইট্রোজেন আছে, ক্লোরিন আছে, আবার এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে আমার কি তৈরি হবে, এই হাইড্রোজেনটা এখানে এই যে Cl আছে, এটার সাথে বিক্রিয়া করে HCl হবে। এরপরে দুইটা নাইট্রোজেন আছে, ওই দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে আপনার নাইট্রোজেন গ্যাস। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন, বিক্রিয়ার কৌশলটা। এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ডাইজোনিয়ামের যে লবণটা, এটা এই যে ডাইজোনিয়ামের সংকেতটা পুরোটা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে পানি জলীয় দ্রবণের ওয়েস্টে এখানে ঢুকবে। এরপরে এই যে এখানকার হাইড্রোজেন এবং এখানকার Cl বিক্রিয়া করে HCl হবে। দেন নাইট্রোজেন দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে আমার নাইট্রোজেন গ্যাস। তার মানে আমরা দেখলাম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অর্থাৎ পানিকে যদি আমরা তাপ দিই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফেনল। কি তৈরি হচ্ছে এখানে, ফেনল, কারণ বেনজিন বলে OH মূলক যেটা, সেটা কি ভাইয়া, ফেনল। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তো আমি যদি আপনাকে একটু ইন ডিটেলস জিনিসটা বলি বা বিক্রিয়াটা এখানে আমি আবার এখানে লিখেছি, এটা তো আপনি বুঝলেনই। যদি ইন ডিটেলস আপনাকে আরেকটু বলি, আমরা প্রথমে যেটা করলাম সেটা কি দেখেন, ফিনাইল এমিন, একটু যদি আমি আপনাকে একটু রিমাইন্ডার করিয়ে দিই, এভাবে রিমেম্বার করলে আপনি ভালোই বুঝতে পারবেন। ফিনাইল এমিন বা এনিলিন থেকে, ফিনাইল এমিন বা এনিলিন থেকে আমরা Na2 প্লাস HCl এটার মিশ্রণ দ্বারা 0 থেকে 5 ডিগ্রি, আপনিও নিজে নিজে প্র্যাকটিস করবেন এভাবে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনাইল এমিন বা এনিলিনকে আমরা এটার মধ্যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চালনা করলে আমরা পেয়েছিলাম হচ্ছে ভাইয়া বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে N2Cl। আমি একেবারে লিখলাম N2Cl। আবার এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে অর্থাৎ পানির সাথে যখন আমরা এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আবার যখন তাপ দিলাম
সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আবার তাপ দিলাম, তখন আমার উৎপন্ন হয়েছে কি বলেন তো, ফরমেশন অফ ফেনল। ফেনল তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে সেটা আমি বললাম। ডাইজোনিয়াম ক্লোরাইডের এই পুরোটা চলে যাবে, এই যে পানির ওয়েস এখানে ঢুকবে, তারপর হাইড্রোজেন আর সিএল মিলে HCl হবে, দেন নাইট্রোজেন গ্যাস হবে। অর্থাৎ ওইটা বোঝানোটা আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে রিলেটেড। আমরা প্রথমে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করলাম, ফিনাইলঅ্যামিন বা এনিলিন থেকে। আবার ডাইজোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলাম জলীয় দ্রবণ হিসেবে, তাহলে উৎপন্ন হলো ফরমেশন অফ ফেনল। এভাবে বাইসিরিয়ালি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। তার মানে দেখেন এই কোয়েশ্চেনটা, এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনিলিন এবং Na2HCl এর বিক্রিয়ায় উৎপাদটা হচ্ছে আমার কি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ মনে রাখবেন এইভাবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করা হয়, ফিনাইলঅ্যামিন বা এনিলিন থেকে। এভাবে কোয়েশ্চেনটা মনে রাখবেন, ফিনাইলঅ্যামিন বা এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। তো দেখেন, আবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যেটা তৈরি করলেন ফিনাইলঅ্যামিন থেকে, ওটাকে জলীয় দ্রবণে তাপ দিলে কি করতেছে, ফরমেশন অফ কি, ফেনল। আশা করি আপনি যদি এইভাবে থিঙ্কিং করে জিনিসগুলো মনে রাখতে পারেন, তাহলে ইজিলি এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। ভাই কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি দ্বারা ফেনল থেকে ফিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। নিচের কোনটা দ্বারা ফেনল থেকে আমরা ফিক্রিক অ্যাসিড তৈরি করব? অ্যাকচুয়ালি ফেনল থেকে ফিক্রিক অ্যাসিড তৈরির যে স্টেপ, অর্থাৎ আমি যদি একটু বলি, ফিক্রিক অ্যাসিড আমরা দুইভাবে তৈরি করতে পারি। কয়ভাবে তৈরি করতে পারি ভাই? দুইভাবে তৈরি করতে পারি। দেখেন, ফার্স্টে একটা হচ্ছে ভাইয়া ফেনল থেকে, আর একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। তো দেখেন, ফেনল থেকে আমরা করি না বর্তমানে, সেটা দেখেন কেন করি না, ফেনলের নাইট্রেশনে অসুবিধা। আপনি যখন ফেনলকে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ সরাসরি নাইট্রেশন করবেন, ফেনলকে যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ আপনি সরাসরি নাইট্রেশন করবেন, তখন ফিক্রিক অ্যাসিড কি হবে, উৎপন্ন হবে। কিন্তু এই যে ফেনল, আমরা ফেনল কি জানি বলেন তো? ফেনল মানে কি, বেনজিন বলো কি, ওয়েস মূলক এই ফেনল। ফেনলকে যখন আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে সরাসরি নাইট্রেশন করব, তখন আমরা ফিক্রিক অ্যাসিড পাবো। বাট এখানে কথা হচ্ছে, যেটা সমস্যা সেটা হচ্ছে, ফেনলে যে ওয়েস মূলকটা আছে সেটার উপস্থিতিতে ফেনলটা অতিমাত্রায় সক্রিয় হওয়ায়, ফেনল কি ভাইয়া, অতিমাত্রায় সক্রিয় হওয়ায় নাইট্রেশনের সময় অনেক ফেনল জারিত হয়ে যায় এবং ফিক্রিক অ্যাসিডের উৎপাদনটা কি, কমে যায়। তার মানে দেখেন, তার মানে আমরা ফেনল থেকে ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি সরাসরি নাইট্রেশন করে, বাট আমরা এটা করব না। কারণ হচ্ছে কি, নাইট্রেশন সময় কি ব্যবহার হয় সেটা মনে রাখেন, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে আমরা নাইট্রেশনটা করে ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারবো। বাট এই পদ্ধতিতে আমরা এখন ফিক্রিক অ্যাসিড তৈরি করি না। কারণ হচ্ছে, কারণ ফেনলে ওয়েস মূলকের উপস্থিতির কারণে ফেনলটা অতিমাত্রায় সক্রিয় হওয়ায় নাইট্রেশনের সময় অনেক ফেনল কি হয়ে যায়, জারিত হয়ে যায়। তাহলে ফেনল যেহেতু জারিত হয়ে যাচ্ছে, আলটিমেটলি ফিক্রিক অ্যাসিডের উৎপাদন কি যাচ্ছে, কমে যাচ্ছে। তাই আমরা কি করি, আধুনিক পদ্ধতিতে এখন আমরা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন মানে কি বলেন তো, বেনজিন বলে ক্লোরিন, এই ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করে আমরা কি করি ভাইয়া, ফিক্রিক অ্যাসিড তৈরি করি। তো দেখেন, এটার ধাপটা যদি আমি একটু বলি আপনাকে, ধাপটা হচ্ছে দেখেন, এই যে আধুনিক পদ্ধতিতে আমরা ফিক্রিক অ্যাসিড তৈরি করব থেকে ভাইয়া, এই যে ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিনকে আপনি সরাসরি নাইট্রেশন করেন, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে নাইট্রেশন করলে 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে হাইড্রোজেন মূলকটা নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ বেনজিন চক্রের হাইড্রোজেন মূলক 2 নাম্বার এবং 4 নাম্বার হাইড্রোজেন পরমাণুটা 2টা নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। দেন 2 নাম্বার প্রসেসে সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা যখন আপনি আর্দ্র বিশ্লেষণ করবেন পানি সহযোগে, সেই ক্ষেত্রে এই যে ক্লোরিন পরমাণুটা পানির ওয়েস মূলক দ্বারা, পানিতে কি আছে ভাইয়া, H+ এবং ওয়েস মূলক আছে, এই যে পানির ওয়েস মূলক দ্বারা এই ক্লোরিনটা প্রতিস্থাপিত হবে। দেখেন, এরপরে আবার থার্ড স্টেপে আমরা আবার সরাসরি নাইট্রেশন করব গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে। তো নাইট্রেশন করলে এবারে 6 নাম্বার কার্বনে একটা নাইট্রো মূলক হাইড্রোজেন মূলক নাইট্রো মূলক দ্বারা কি হবে ভাইয়া, প্রতিস্থাপিত হবে। এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আপনি কলা কৌশল মনে রাখবেন। ফার্স্ট স্টেপে মনে রাখবেন 2 নাম্বার 4 নাম্বার কার্বনে নাইট্রো মূলক ঢুকবে। থার্ড স্টেপে মনে রাখবেন পানি সহযোগে আর্দ্র বিশ্লেষণ করে ক্লোরিন চলে যাবে, ওয়েস ঢুকবে। থার্ড স্টেপে মনে রাখবেন 6 নাম্বার কার্বন একটা ঢুকবে। তো আপনার যে সংকেতটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলা হচ্ছে ফিক্রিক অ্যাসিড, এবং এই ফিক্রিক অ্যাসিডের বর্ণটা মনে রাখবেন ভাইয়া হলুদ বর্ণ। কি বর্ণ ভাইয়া, হলুদ বর্ণ। এবং রাসায়নিক নামটা মনে রাখবেন, কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছিল এই সংকেতটা দিয়ে দিত, কোয়েশ্চেন করা হয়েছে এই যৌগের এই কম্পাউন্ডের রাসায়নিক সংকেত কি বা নাম কি, নামটা হচ্ছে ভাইয়া 2,4,6
ট্রাইনাইট্রোফেনল, তিনটা আছে সেজন্য কি ট্রাইনাইট্রোফেনল, এবং কয় নাম্বার কার্বন আছে সেটা উল্লেখ 246 ট্রাইনাইট্রো কি ফেনল, এই জিনিসটা মনে রাখবেন। এবং ফেনলের গলনাঙ্গ মনে রাখবেন 122 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে ফিক্রিক অ্যাসিডটা মনে রাখবেন, সরি এটা হচ্ছে ফেনলের গলনাঙ্গ না, এটা হচ্ছে ফিক্রিক অ্যাসিডের গলনাঙ্গ 122 ডিগ্রি সেলসিয়াস। এবং মনে রাখবেন এই ফিক্রিক অ্যাসিডটা ফেনল অপেক্ষা 12 গুণ বেশি অম্লীয়। ফেনল অপেক্ষা কয় গুণ বেশি অম্লীয়? 12 গুণ বেশি অম্লীয়। এই যে কয়েকটা ইনফরমেশন এগুলা মনে রাখবেন। আরেকটা ইনফরমেশন মনে রাখবেন, এই ফেনলটা পোড়াক্ষতের জ্বালা নিবারণে কি ভাইয়া? পোড়াক্ষতের জ্বালা নিবারণে বার্নাল মলম হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ভাইয়া? বার্নাল মলম হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশনে থাকবে ফিক্রিক অ্যাসিড অথবা 246 ট্রাইনাইট্রোফেনল। এভাবে জিনিসগুলা মাথায় রাখবেন, তাহলে ইজিলি আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তার মানে এখান থেকে আমরা জিনিসটা বুঝলাম যে ফিক্রিক অ্যাসিডটা আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে আমরা ফেনলকে সরাসরি নাইট্রেশন করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সহযোগে সরাসরি নাইট্রেশন করে আমরা ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? ফিক্রিক অ্যাসিড। বাট এভাবে আমরা করব না, কারণ এভাবে করলে সমস্যা হয়, সেটা বললাম। আরেকভাবে ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করে 3 ধাপে আমরা ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি। এভাবে জিনিসগুলো মাথায় রাখবেন। এবং ফিক্রিক অ্যাসিড এটা একটা বার্নাল মলম হিসেবে ব্যবহার হয়। 246 ট্রাইনাইট্রোফেনল সংকেতটা মনে রাখবেন, তাহলে ইজিলি এই টাইপের আপনি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তো দেখেন আমার এই কোয়েশ্চেনের কি আনসার কি হবে? নিম্নের কোনটি দ্বারা ফেনল থেকে ফিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়? কি দিয়ে? গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে সরাসরি নাইট্রেশন করে আমরা কি তৈরি করতে পারি? ফিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি। ওকে, আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে অর্গানিক কেমিস্ট্রি। ওকে, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন অনেক বেশি, তাহলে ইজিলি এইসব জিনিস আপনার আয়ত্তে চলে আসবে। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।